অবশেষে মৃত্যুকেই বরণ করে নিচ্ছেন ওবায়দুল কাদের। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন এই নেতা। একটা মানুষের ক্ষমতার লোভ দেশের মানুষের জন্য কত বড় সর্বনাশ আনতে পারে সেটাই আপনারা একবার ভেবে দেখেন। আজকে বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী হচ্ছে ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ। ত্রিপুরা দিয়ে ভারতের অ্যাকশন শুরু। জি, এবার ত্রিপুরা দিয়েই ভারতের অ্যাকশন শুরু। আমরা অনেকেই অনেকভাবে বলছিলাম ভারত কি করছে, ভারত কিছু করছে না, এই জন্যই ভারত মোক্ষম জায়গায় লাগাই দিচ্ছে। শুরু হচ্ছে ভারতের খেলা, শুরু হয়ে গেছে। সেটা দেখতে থাকেন পরবর্তী টার্গেট কে কে। যে শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন হবে, কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশের জনগণ যাকে চাই, শেখ হাসিনারও বাংলাদেশের রাজকীয় প্রত্যাবর্তন হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে দাপটশীল রাজনীতি ফিরে আসবে এবং আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এই অবস্থায় কলকাতায় ওয়ার্কিং কমিটির বৈঠক বসে, আর সেই বৈঠকে একজন সাংগঠনিক সম্পাদকের মন্তব্য সবাইকে নাড়িয়ে দিয়েছে। দ্য ওয়ালে প্রকাশিত সংবাদে বলা হয়, সেই আলোচনায় আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেন, শেখ হাসিনা কি এখনই নতুন মুখ সামনে আনবেন নাকি শেষ পর্যন্ত নিজেই তারেক রহমানের মুখ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে আবার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকের সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা। সে মৃত্যুকেই বরণ করে নিচ্ছেন ওবায়দুল কাদের। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন এই নেতা। কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। পালাতক এই নেতার বিশ্বস্ত সূত্রে গণমাধ্যমকে জানিয়েছে, গেল শুক্রবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় অচেতন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে। জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হঠাৎই তার শারীরিক অবস্থার সংকটাপন্ন হলে হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, গুরুতর অসুস্থ কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের এই ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ত্রিপুরা দিয়ে ভারতের অ্যাকশন শুরু। জি, এবার ত্রিপুরা দিয়েই ভারতের অ্যাকশন শুরু। আমরা অনেকেই অনেকভাবে বলছিলাম ভারত কি করছে, ভারত কিছু করছে না, এই করছে না, সেই করছে না, ব্যাপক বলছিলাম। কিন্তু ভারত একটা বৃহৎ রাষ্ট্র, আর একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যায় না, তার আগে কিছু সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয়। যেমন আপনাদের একটা কথা বলি, এই যে এক্সাম্পল একদম এখন নর্মাল যে ভেনিজুয়েলার এই কাহিনীটা দেখেন, বাংলাদেশের শেখ হাসিনার কাহিনীটা দেখেন। ভেনিজুয়েলার এই হুগো চেভেজকে ধরার আগে সেখানে নোবেল দিয়েছিলেন, জাস্ট এক মাস আগে একজনকে নোবেল দিয়েছেন, যার নাম কি মাচো দা নাকি, আল্লাহ মাবুদ জানে তার নাম, আমি উচ্চারণ করতে পারি না ভাই। তারে নোবেল দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড এমন ভাবে তুলে ধরলেন যে তিনি বিশাল একজন লোক। এরপরে এনারে ধরে নিয়ে গেলেন, মানে ওনারাই না বসাবেন, নোবেলের শেষ হবে। এর আগে মায়ানমারের সেই নেত্রী আং সাং সুচি, তাকেও সে। আবার এদিকে আমাদের ডাক্তার ইউনূসকে দেখেন, গত প্রায় 10-12 বছর ধরে উনি নোবেল পাওয়ার পর থেকে এমনভাবে ইন্টারন্যাশনালি, দেশি ইন্টারন্যাশনাল মিডিয়া এমনভাবে হাইলাইট করছে যে উনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। বাংলাদেশের একমাত্র ভালো বুদ্ধিজীবী এই সেই ডাক্তার ইউনূস ছাড়া কেউ নেই। সুতরাং যখন এই গণ আন্দোলন বা সন্ত্রাসী কর্মকাণ্ডটা ঘটাইলেন, ঘটানোর পরে আপনি আমি কি চিন্তা করছি জানেন, জানে চলো চলো আমরা ডাক্তার ইউনূসকে আনি না ভাই, আমি আর আপনি ডাক্তার ইউনূসকে আনি নাই। ডাক্তার ইউনূসকে আনাইছি কিন্তু আমেরিকান ডিপ স্টেট। তারাই গত 10-12 বছর ধরে ডাক্তার ইউনূসকে বিভিন্ন পুরস্কার, বিভিন্ন জায়গায় কথা বলতে দিয়া, বিভিন্ন জায়গায় হাইলাইট করে এমন করছে যে আপনার আমার মাথার ভেতরে সিস্টেমে বসাই দিয়েছে ডাক্তার ইউনূসই একমাত্র লোক যে হয়তো বাংলাদেশকে বাঁচাইতে পারবে, কারণ তার ইন্টারন্যাশনালি অনেক আছে, কি সংযোগ আছে। সুতরাং ডাক্তার ইউনূস এটা কিন্তু আমেরিকা করাই দিছে, আপনি আমি বুঝিনি। ঠিক সেম ভাবে দেখেন, এই আমেরিকান ডিপ স্টেট এবং আইএসআই, যেটা আপনার পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এরা করলো কি, এরা গত 2-3 বছর যাবৎ ভারত বিদ্বেষী একটা মনোভাব তুলে দিছে সারা বাংলাদেশে ব্যাপকভাবে। মানে এইটা যার পর নাই, মানে সবকিছুতেই তারা ভারত। কারণ হচ্ছে যে ভারতের সাথে যেটা গ্যাদারিং লাইগা যায় বাংলাদেশের, এটা লাভ হচ্ছে পাইক্যাদের। এই পাইক্যারা আমাদের দেশের এই বঙ্গু মুসলমানদেরকে এমনভাবে রেডি করছে, এমনভাবে প্রপাগান্ডা ছাড়াইছে যে সব কিছুই ভারতের দিয়ে ফেলাইছে, সব ভারত খেয়ে ফেলাইছে। বাংলাদেশ পুরো ভারতের অঙ্গরাজ্য, ওই যে ত্রিপুরা মিপুরা এগুলার মতো, এটা হচ্ছে খাওয়াইছে। আর আমরাও কি মনে করছি, হ্যাঁ তার মানে এটা ভালো। এখন দেখেন সেটার ফল পাচ্ছে। আজকে আপনারা অনেকে বলবেন যে ভাই ভারত তো এটা রাজনীতি নিয়ে আসছে, কারে আমাদের এই মুস্তাফিজরে খেলতে না দিয়া ওরা মানা করে দিছে, এটা তো ঠিক করে নাই। আরে ভাই, আজ থেকে 7 বছর আগে মুস্তাফিজ যখন প্রথম ক্রিকেটে আসে, তখন বাংলাদেশের এই বঙ্গু আপনারাই চিলেছিলেন কেন ভারতে খেলতে দেওয়া হইলো, ওর টেকনিক তো ভারত জানা যাবে, আমরা ওয়ার্ল্ড কাপ জিততাম এই এক মুস্তাফিজরে দিয়া, এগুলো বলে ব্যাপক কথা কিছু, তখন আন্দোলন হয়েছিল। আর এখন যখন ভারত নিবে না, এখন আবার আপনাকে কেন ভারত নিবে না, এটা রাজনীতিকরণ। এই ভাই রাজনীতিকরণ, এইখানে এই আইপিএল যদি মুস্তাফিজ যা খেলে তাহলে তো মুস্তাফিজের নিজের লাভ, 12 কোটি টাকা মস্কারি না, হের নিজের লাভ, দেশের কি লাভ?
ওয়ার্ল্ড কাপে আপনারা সাকিবুল হাসানকে খেলতে দেন নাই, এইবার ওয়ার্ল্ড কাপে ও তো বিশ্বের 1 নম্বর প্লেয়ার ছিল। ও যদি 20টা রান করতো তাহলে দেশের খাতায় 20 রান যোগ হইতো, সেটা তো দেশের জন্য লাভ ছিল। তখন তো আপনারা চিন্তা করেন নাই, তখন তো এটা রাজনীতিকরণ করছে যে আওয়ামী লীগের এমপি সে খুনি। হে কি তখন খুনি ছিল? হে তো তার আগে 4 মাস আগে থেকে কানাডাতে খেলতেছিল, কিন্তু তারে কেন আপনারা দিলেন না? সেই সময় চিন্তা করা যাইতো না যে না আমরা খেলার ভিতরে রাজনীতি আনবো না, থাক ছেড়ে দিই। এখন ভারত চিন্তা করতেছে আপনারা হয়তো বোমা নিয়ে যাবেন, ব্যাডের ভিতরে হয়তো বোমা নিয়ে যাবেন, ভারতের স্টেডিয়ামে যে ঘুরে মাইরে দিবেন, এরপরে শখানিক লোক মরে যাবো গা, এই জন্য ভারত খেলতে দিবে না। আর আপনারা সারাদিন বৈশা ভারতের গালাগালি 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 করতেছেন। আর ভারতের পাবলিক এরপরও আপনাদের বলছে আসুন 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 মশাই আসুন, আপনারা তো বড় বড় মুসলমানের দোচা, আপনারা আসুন আপনাদেরকে আমরা চুষি নাকি, এই ধরনের ভাবছিলেন। ভারতের পাবলিক যা করছে 100% ঠিক করছে। আপনারা প্রতিদিন এখানে ঘরে বৈশা ওই রাইতের বেলা বউয়ের লগে ল্যাংডা হইয়া চিন্তা করবেন যে 7 সিস্টার খাইয়া দিব আর ভারত আপনাদেরকে খালি নমনম করবো, এটা হবে ভাই? হবে না। এই জন্যই ভারত মোক্ষম জায়গায় লাগাই দিছে। এখন কি করবেন? আইপিএল আপনি চালাইতে দিবেন না, বাংলাদেশ চালাইয়েন না, সমস্যা কি? পাবলিক যারা খেলা দেখার তারা ভিপিএন লাগাইয়া দেখবে। এ ভাই ফ্রি ভিপিএন আছে হাজার হাজার, যে কোনো একটা দিয়ে দেখা যায়, কোনো সমস্যা নেই। ওয়ার্ল্ড কাপে আপনারা যাইবেন না, আপনারা শ্রীলঙ্কাতে যাবেন, এমন আছে যে হয়তো ভারত কইব যে যাও 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 শ্রীলঙ্কাতে যাই খেলা, অসুবিধা কি আছে? আপনি এখানে দেখেন আপনার খেলা ভারতীয় কোনো টিভি সম্প্রচার করবো না, ইন্টারন্যাশনালি অন্যান্য মিডিয়াও সম্প্রচার করবো না, আপনি পারলে শ্রীলঙ্কা থেকে যায় করেন। অবশ্য আপনি এটা একটা ভালো টেকনিক যে ভারতে খেলবেন না, কারণ বহুত বাঙালি বঙ্গুরা বিচালুয়াতে যাইতে পারে, কারণ সন্ত্রাসীরা যাইতে পারে না, এটা হচ্ছে মূল। তো এখন এই সেই কথায় যে ভারত কিভাবে আক্রমণ শুরু করলেন। দেখ গত কিছুদিন আগে মানে গত বছরের সম্ভবত মাঝামাঝি সময়ে আপনার সিলেট দিয়ে যে বর্ডারটা আছে সেই বর্ডারে রাত্রিকালীন একটা কারফিউ জারি করেছিল, সেটা এখনো বলবৎ। এরই মধ্যে গতকাল ত্রিপুরার এখানে 400 কত কিলোমিটার সীমান্ত আছে, দুর্গম নদী নালা খাল বিল পাহাড় পর্বত, এই জায়গায় ওনারা সান্ধ্যকালীন কারফিউ জারি করে দিয়েছে ভারত। মানে নোম্যান্স ল্যান্ড, 0 থেকে 500 মিটার পর্যন্ত সান্ধ্যকালীন কারফিউ। এতে কি হবে? সন্ধ্যা 6টা থেকে কারফিউ লাগবে ভোর 6টা পর্যন্ত। আর এই কারফিউ চলা অবস্থায় ওখানে যারাই পাবে, কারফিউতে কি আছে দেখা মাত্র গুলির নির্দেশ, ফালাই দিবে, কারফিউ চলে। তার মানে এই কারফিউ চলার কারণে চোরাচালান থেকে শুরু করে যা যাও যে 2 নম্বরই করে আনতো ভারত থেকে সব ব্লক করে দিল। এবং এই কারফিউ চলার কারণটা কেন দেখাইছে যে এই কারফিউ ওনারা দেখাইলো, ভারত যেটা বলতেছে সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলো এত বেশি বেড়ে গেছে যে এরা যে কোনো মুহূর্তে যে কোনো অকারেন্স ঘটাইতে পারে ভারতে যায় এইসব সীমান্ত দিয়া, মানে এই যে ত্রিপুরার ওই সাইড দিয়ে সীমান্ত দিয়া বা 7 সিস্টার ওই সাইড দিয়া দুর্গম এলাকা আছে ওখান দিয়ে যায় ভারতের সন্ত্রাসী আক্রমণ চালাবে। এই জন্য প্রথমে কারফিউ জারি করলো। এগুলো কিন্তু যে আপনার কাশ্মীরের অনেক আগে থেকেই চলে সেম এই ঘটনা। এছাড়া আপনি দেখেন এই যে হিন্দুদেরকে মারা, এই যে দীপুচন্দ্র দাস, এরপরে আপনার আরেকটা হিন্দু ব্যবসায়ীকে ছুরি মেরে পরে আগুন জ্বালাই দিয়েছেন, গতকাল রাতে আবার আরেক হিন্দু মহিলার ধর্ষণ করে চুল কেটে গাছের সাথে বেঁধে রেখেছেন। এগুলো কিন্তু ভারত সব দেখতেছি, ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু নিচ্ছে। আর ভারতের যে মুসলমান আছে 35 কোটি বা 40 কোটি আমরা যে মুসলমান বলি, এই মুসলমানদের সবচেয়ে বড় নেতা ওয়াইসি, উনিও গতকাল আপনার ভারতীয় এনআইটিভিতে দেওয়া একটা সাক্ষাৎকারে বলছেন যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। ভারতীয় সরকারের কাছে এই বৃহৎ মুসলিম নেতাও দাবি জানাইছেন যে এই বিষয়ে কথা বলেন, এবং উনি এটাও বলছেন যে ভেনিজুয়েলা থেকে আমেরিকা যদি তুলে আনতে পারে তাহলে ভারত কেন পারে না। ইশারাটা কিন্তু বাংলাদেশের দিকে দিয়েছে। উনি কিন্তু মুসলিম নেতা, ওনারা মুসলিম ঠিক আছে, কিন্তু ওনারা ভারতীয়, বাংলাদেশের বঙ্গুদের মতন না। যেমন আপনার এইখানে যখন আপনার ভারত বিদেশি কথাবার্তা যখন বাংলাদেশে হয় তখন কিন্তু বাংলাদেশের হিন্দুরা কোনো কথা বলে না, কেমনে বলে, এটা বললেই পিড়া। কিন্তু ভারতে ওই জিনিস নেই, ভারতে বৈশা আপনার ভারত বিদ্বেষী কথা বলবেন সেটা কিন্তু ভারতীয়রা মানে না। এটা হোক হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান, এটা সবাই এক এক। তাদের কাছে আগে ভারত পরে রিলিজন আর দেশ এক জায়গায় করে না, যেটা আমাদের দেশে বঙ্গুরা মিলাইতেছে। অবশ্য আমাদের তো দেশই নেই, আমরা তো এখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বাই বাইকে নিয়ে খেলা। তো ইন্ডিয়ায় যে খেলাটা শুরু করলো, এই যে কারফিউ জারি করলো, এই কারফিউর পরে কি হইতে পারে? কারফিউর পরে হয়তো এমনও হইতে পারে যে আস্তে আস্তে আমাদের এখানে ওই যে যেগুলো পাঠায় মাল, চাইল ডাইল আটা লবণ তেল, এগুলো বন্ধ করতে পারে, অর্থনৈতিক একটা বড় অবরোধও আসতে পারে, সেটাও এসে দিতে পারে। এবং এটা হয়তো 2 মাস 4 মাস 6 মাসের ভেতরে আসতে পারে। দেখেন আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক জিয়ার সাথে কথা বলে যাইয়া 3 দিনের দিনই কাম ঘটাই দিল। উনি কিন্তু ভারতে যাওয়ার পরে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি ভারতে যাওয়ার পরে একটা কনফারেন্সে মানে স্টুডেন্টদের সাথে একটা কনফারেন্সে বলছিলেন ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী, ইঙ্গিতটা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য, 2 প্রতিবেশীর জন্য দিয়ে দিয়েছে। এইদিকে যতটুকু জানা গেছে চায়না থেকে যে মালামাল কিনছিল অস্ত্রশস্ত্র বাংলাদেশ, সেটাও নাকি বাতিল করে দিয়েছে। তো ভারতীয় অ্যাকশন শুরু হয়েছে, যদি আসতে আপনার মনে রাখতে হবে যে স্লোলি আস্তে আস্তে করবে, হোমিওপ্যাথিক ডোজের মতন। হোমিওপ্যাথিক দেখেন না, প্রথমে বাড়ায় পরে আস্তে আস্তে কমায় এবং ফুল একদম চিরতরে নিঃশেষ করে দেয় যে কোনো জিনিস। হোমিওপ্যাথিক ওষুধ ভারত সেম একই ডোজ দিবে আপনাদের আস্তে আস্তে। এখন কারফিউ, এরপরে হয়তো বিদ্যুৎ বন্ধ করবে, এরপরে গঙ্গার পানি
বন্টন চুক্তি এটা ঝুলা যাবে গা, তিস্তা তো ঝুলে আছে, আরো 4-5টা নদী যা আছে এগুলো আস্তে আস্তে ঝুলা যাবে, মানে আপনাদের বাতে মারবে, পানিতে মারবে, ল্যাংটা করে কাপড় চোপড় ছাড়াও মারবে, এমন অবস্থা বঙ্গুদরে করবে যে আপনারা দেখে থাকেন। শুরু হচ্ছে ভারতের খেলা, শুরু হয়ে গেছে। একটা মানুষের ক্ষমতা লোভ দেশের মানুষের জন্য কত বড় সর্বনাশ আনতে পারে সেটাই আপনারা একবার ভেবে দেখেন। আজকে বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী হচ্ছে ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ। এর জন্য ইউনূসকে আসামি হতে হবে। আজকে সারা দেশটাকে মানে একটা জঙ্গি সন্ত্রাসের দেশ, দুর্নীতির দেশ বানিয়ে ফেলেছে। সমস্ত জঙ্গিরাই আজকে ক্ষমতাসীন। এটা হচ্ছে ইউনূসের পরিকল্পিত, মেটিকুলাসলি ডিজাইনড মাস্টার মাইন্ড দ্বারা সংঘটিত একটা সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তিনি ক্ষমতা দখল করেছেন। প্রতিনিয়ত মানুষ খুন করা, আর আওয়ামী লীগের নেতাকর্মী তো কারো বাড়ি ঘর কিচ্ছু নেই, জ্বালিয়ে পুড়ে ছাড়কার, সকলের বিরুদ্ধে মামলা, প্রতিদিন গ্রেপ্তার, এখন পর্যন্ত গ্রেপ্তার করে যাচ্ছে। আমাদের বয়োবৃদ্ধ নেতারা তাদেরকে যে কষ্ট দেয় জেলখানার ভিতরে, এবং এবার ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে নেতা কর্মীদের দুর্দশার কথা বলতে গিয়ে অজুরে কেঁদে এবার যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ 15 বছর একটানা শাসন করা দল আওয়ামী লীগ 5 আগস্টের পর থেকেই সেই দলটির অস্তিত্ব হুমকিতে পড়ে। কিন্তু যত সময় যাচ্ছে সেই দলটিকে নিয়ে একের পর এক নানা ষড়যন্ত্রের পর সেই দলটির অস্তিত্ব আজ তলানিতে পৌঁছেছে। এবার ভারতের দিল্লি থেকে নেতা কর্মীদের করুণ অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে অজুরে কাঁদলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজ সাজানো গুছানো দেশটাকে আজ কোথায় গিয়ে দাঁড় করিয়েছে জঙ্গি ইউনূস। দেশের মানুষ আজ তার কাছে জিম্মি হয়ে আছে। 5 আগস্টের পর দেশে গুণী মানুষের সম্মান নাই, মুক্তিযোদ্ধার সম্মান নাই। দেশে শিশু থেকে নারীদের দর্শন করে হত্যা করা হচ্ছে, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বয়ে মানুষ কথা বলতে পারছে না। আজ সাজানো গুছানো দেশটাকে 1 বছরের মাথায় পুরো ধ্বংস করে দিয়েছে ইউনূস। এরপর নিজের নেতা কর্মীদের কথা বলতে গিয়ে অজুরে কেঁদে শেখ হাসিনা বলেন, আজ আমার হাজার হাজার নেতা কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের গুম করে রেখেছে এই ক্ষমতালোভী জঙ্গি ইউনূস। গণহারে নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বিনা ওয়ারেন্টে। জেলের ভেতর কঠিন অত্যাচার করে আমার 23 নেতাদের হত্যা করেছে এই ক্ষমতালোভী ইউনূস। একদিন এই দেশের মাটিতেই তার বিচার করা হবে। তাই দেশবাসীকে বলবো, এই ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেবেন না। আপনারা সবাই এই ক্ষমতালোভী ইউনূসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। এই বাংলার মাটিতে রাজাকারদের ঠাঁই হবে না। বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায় নিঃশব্দে শেষ হয়ে গেছে। খালেদা জিয়া ছিলেন একটি যুগের নাম, একটি প্রতীক, কিন্তু তিনি এখন আর নেই। আর তার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে শেখ হাসিনা বনাম খালেদা জিয়ার দীর্ঘ 4 দশকের দ্বন্দ্বের রাজনীতি। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির প্রধান হয়েছেন তারেক রহমান। এখন প্রশ্ন উঠছে, তারেক রহমানকে কিভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ? শেখ হাসিনা কি তার প্রতিপক্ষ হবেন, নাকি আওয়ামী লীগ নতুন মুখ সামনে আনবে? লন্ডনে দীর্ঘ 17 বছর নির্বাচিত জীবন, কিন্তু তবুও বিএনপির নিয়ন্ত্রণ কখনই তারেক রহমানের হাত ছাড়া হয়নি। মা খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তিনি ছিলেন কার্যত দলের সর্বময় কর্তা। চেয়ারপারসন পদের নাম ছিল খালেদা জিয়ার, কিন্তু সিদ্ধান্ত আসতো লন্ডন থেকে। খালেদা জিয়ার মৃত্যুর পর আর কোনো দ্বিধা নেই, তারেক রহমানই এখন বিএনপির প্রধান। রাজনৈতিক বাস্তবতায় আগামী দিনে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখানেই আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্বস্তি। দল নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তিনি রাজনীতিতে যাদের মোকাবেলা করেছেন তারা হলেন জেনারেল এরশাদ, খালেদা জিয়া, সেনা সমর্থিত সরকার। সবাই ছিলেন তার সহবর্ষী অথবা সিনিয়র, কিন্তু তারেক রহমান বয়সে ছোট, যা রাজনীতির ভাষা বদলে ফেলতে সক্ষম। আওয়ামী লীগের অন্তরে তাই প্রশ্ন উঠছে, তারেক রহমানকে সরাসরি আক্রমণ করা শেখ হাসিনার জন্য কি রাজনৈতিকভাবে শোভনীয় হবে? এই প্রশ্নই রবিবার রাতে ভারতের কলকাতায় বসা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে সবচেয়ে বেশি ঘুরপাক খেয়েছে। 1.5 বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, নেতৃত্বহীন, সাংগঠনিকভাবে বিপর্যস্ত। সভাপতি, সাধারণ সম্পাদক সহ বেশিরভাগ শীর্ষ নেতা দেশ ছাড়া। তো দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই বলবো, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য। তো এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।